এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি। তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত। শাহনাজ ম্যাডাম, ওনার সাথে আমার কথা হচ্ছিল। তিনি নিজেই বলছিলেন যে এই পুরো ঘটনাটার সাথে আপনারা জানেন যে তিনার স্বামী একজন স্কোয়াড্রন লিডার ছিলেন এবং তিনি শহীদ হয়েছেন। ক্যাপ্টেন শাহনাজ তিনি শুরু থেকেই বলে এসেছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাহনাজ আপা, আপনাদের যে কথা আপনি বলছিলেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে এখানে কি মনে করেন? যদি নাকি দুর্ঘটনা হয়েও থাকে, আমরা এই দিকটাই বোধহয় আগে শুরু করি যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই। সেরকম একটা যুদ্ধ বিমান, এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না? আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ, BD 8899, উনি 2010 সালের 20 ডিসেম্বর একটি PT-6 বিধ্বংস হয়ে মারা যান। তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন। এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি, আমার কাছে মনে হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম এয়ারফোর্স তারা আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তো আমি মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে, এটা, এবং এবং এয়ারফোর্সের যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা, এটা ইন্টারনাল এয়ারফোর্সের ব্যাপার, এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে যে এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট। এখন এটা একটা কলেজকে হিট করেছে এবং 100-র উপরে লোক আহত হয়েছে, অনেক বাচ্চারা মারা গিয়েছে। অবশ্যই তাদের বাবা মায়ের উচিত করা, মামলা করা এবং জানতে চাওয়া যে এই এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা। এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন, আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব এবং তদন্তে তাদের পরিষ্কারভাবে আমরা চাইবো যে জাতির কাছে, স্পেশালি এই বাবা মায়ের কাছে, যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন, যার কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। হাসিনা তো বলেছেন উনি ঢাকা অ্যাটাকের প্ল্যান করছেন, একের পর এক উনি স্যাবোটাজ করে যাচ্ছেন। এই কারণে এই কোশ্চেন গুলো আসবে। আমার জানার ইচ্ছা যে 8 বা 7 জন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা, ওনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক, ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা কোনো বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো, এটা অবশ্যই চেক করা উচিত। তাদের স্টেটমেন্ট চেক করা উচিত, তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে, ব্যক্তিবর্গের সাথে, তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে ফাইন এন্ড ওকে, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি? যে যারা এটা চেকিং করেছেন তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক। এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে পথে কি সমস্যা হলো এটা এয়ারফোর্স ক্লিয়ার করুক। হান্নানের মতো দুশ্চরিত্র লম্পট যখন বিমান বাহিনীর প্রধান হয়, কি পরিমাণে লুটপাট, নিজের সহকর্মীদের, নিজের অধীনস্থ জুনিয়র অফিসারদের স্ত্রীরা পর্যন্ত তার এই 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 যে লোলুপ যে দৃষ্টি, সেখান থেকে রেহাই পায় নাই। এরকম একজন ব্যক্তির অধীনে যেই বাহিনী ছিল সেই বাহিনী তো বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে। তো তাদেরকে এতদিন ধরে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে সেটাও তার ইচ্ছা মতো, এখানে নামাজ পড়তে দেওয়া হতো না, দাড়ি রাখতে দেওয়া হতো না, টাকনোর উপরে হাফ প্যান্ট পরে তারপরে তাদেরকে বাধ্য করা হতো পিটি করার জন্য। নানান কথাবার্তা আমরা এর আগে আমার এখানে 15 মিনিটস এগুলো নিয়ে কথা বলেছি। এরকম একজন ব্যক্তির আন্ডারে যখন একটা বাহিনী গঠিত হয়, সেই বাহিনীতে অনেক ভারতীয় এই গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে। তো এদেরকে মোকাবেলা করার জন্য, এদের থেকে আমার দেশকে বাঁচার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দা তৎপরতা থাকার কথা, আপনি কি মনে করেন যে ওয়াকারের নেতৃত্বে যে সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে এটা খুঁজে বের করা সম্ভব? বাট আপনারা যেহেতু প্রশ্ন করছেন যে গোয়েন্দারা এই অবস্থায় কি করতেছে এখন যে বর্তমানে, এটা ছাড়া অন্যান্য পরিস্থিতি, আমি যেটা বুঝতে পারতেছি গোয়েন্দারা অ্যাকচুয়ালি ব্যস্ত অন্য সব কাজে, মানুষের চরিত্র হননের কাজে। যারা বিপ্লবের পক্ষে ছিলেন, যারা এখনো সোচ্চার আছেন, এই ইভেন শাহনাজের মতন, ক্যাপ্টেন শাহনাজের মতো যারা আছেন এখনো মাঠে, তাদেরকে তাদের চরিত্র হনন এবং বিভিন্নভাবে তাদেরকে প্ল্যান করে খারাপ কিছুর সাথে এঙ্গেজ করে লোকের সামনে দেখানো যে দেখো তোমরা তাদেরকে মনে করো বিপ্লবী, আসলে এরা হচ্ছে জঘন্য চরিত্রের লোক, তারা ডাকাতি করে, তারা তাদের মেয়ে ঘটিত সমস্যা আছে, এই ধরনের গল্প বানাইতে তারা ব্যস্ত। আমাদের গোয়েন্দাদের বর্তমান কাজ
আসল কাজ যেটা যে দেশের প্রতিরক্ষা হুমকি মোকাবেলায় যে তথ্যগুলা যে ইন্টেলিজেন্সগুলো সেগুলা জোগাড় করা এবং বর্তমান সরকারের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সেগুলা দেয়া, সেই জায়গাটাদের ফোকাস না। বিকজ এই দুইজন ব্রিগেডিয়ার জেনারেলকে কিন্তু মেজর জেনারেল জাহাঙ্গীর নিজে থেকে আনেন নাই, তার উপরে চাপাই দেওয়া হয়েছে সেনা সদর থেকে। তার মানে আমার ভয় হচ্ছে একটা জিনিস, যে এরা কি আবার সেই ভোটে ইনফ্লুয়েন্স করার পরিকল্পনা করতেছে, সেইভাবেই সেইটার জন্যই দক্ষ লোকদের এখানে আনা হচ্ছে, সেটা একটা কোশ্চেন থাকতে পারে। এবং আনফর্চুনেটলি আমি দেখতে পাইতেছি ডিজিএফআই এর রোলটা, যেটা সরকার জবাবদিহিতার আওতায় আনা উচিত, সেই জায়গায় সরকার, প্রফেসর ইউনূস এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা উদাসীন। তারা এখন আমাদের এই গোয়েন্দা বাহিনীগুলোকে, এনএসআই, ডিজিএফআই, তাদেরকে জবাবদিহিতা এবং তাদের, আমি জানি না এখন পর্যন্ত কোনো সিচুয়েশন অ্যাসেসমেন্ট উনি বলছেন কেন, ঠিক আছে এই সিচুয়েশনের জন্য আমাকে অ্যাসেস করে দাও, উনি বলেন নাই। ওনাকে বলতে হবে যে তুমি ডিজিএফআই, তুমি এনএসআই, তুমি এসবি, তুমি আমার কাছে দায়বদ্ধ, তুমি আমাকে গোয়েন্দা তথ্য দিবা, অন্য কাউকে পরে দিবা। এইখানে কি আমাদের প্রতিবেশী ভারতের ইনভলভমেন্টের কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথম জিনিস, আমরা আসি যে যদি এটা একটা দুর্ঘটনা হয়ে থাকে, দুর্ঘটনার ক্ষেত্রে হইতে পারে দুর্ঘটনা, এবং এই মিগ বা এই F7, F6 এগুলাই কিন্তু ইতিহাসে সব থেকে বেশি দুর্ঘটনায় পড়ছে। এখন দুর্ঘটনায় পড়বে না কেন বলেন তো? আপনি আজকে থেকে 14 বছর আগে যে এই প্রশিক্ষণ বিমানকে সব দেশ তাদের ইনভেন্টরি থেকে অবসলেট করে দিছে, বাতিল করে সরাই দিছে, সেটাকে আপনি আজকে চালাইতেছেন। কেন চালাইতেছেন? বিকজ এই বিমানগুলা কেনা হয়েছে দুর্নীতি করার জন্য। এই পতিতা হাসিনা সরকার টাকা বানানোর জন্য। একটা ধারণা দিই, ধরেন যদি 4,000 কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ারফোর্সের জন্য বরাদ্দ থাকে, যেটা হয়েছে গত 15 বছর, আমি বলি 4,000 টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি আধুনিকীকরণ, আমরা তো আধুনিকীকরণের দূরের কথা, আমরা চালু রাখার জায়গায় তো অনেক পিছিয়ে আছি, যে সেই 4,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে 1,000 কোটি টাকা। এখন ওভার ইনভয়েসিং করে বাকি 3,000 কোটি টাকা পাঠায় দেওয়া হয়েছে এই রেহানার কাছে তারেক সিদ্দিকীর মাধ্যমে, এবং এগুলো হয়েছে ওপেন কন্ট্রাক্টে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট হইলে এই দুর্নীতির সুযোগ থাকতো না, বাট এইভাবেই হয়েছে। আমি জনগণ হিসেবে, আমি সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি যে কেন আমাদের বিমান বাহিনীকে এত বাজেট বরাদ্দ দেওয়া হবে? রাখতে পারি, অনেকে রাখছেন, বাট ভাই এই বাজেট তো দেওয়া হয়েছে বিমান বাহিনীর উন্নয়নের জন্য না, আমাদেরকে সুপ্রশিক্ষিত করার জন্য না, করা হয়েছে ওদের টাকা লুটপাটের জন্য। এই একই জিনিস হয়েছে আর্মিতে। মেজর জেনারেল মতিন কিছুদিন, বছর খানেক আগে একবার চেষ্টা করছিলেন বিপ্লবের পরে ওনার ভয়েস রেজ করার জন্য। উনি সেলফ প্রোপেলড গান কেনার দুর্নীতির সাথে জড়িত, যেই টাকার 70% সরাসরি রেহানার কাছে চলে গেছে। জানেন সেই সেলফ প্রোপেলড গান মানে গুলি ভরে সেইটাকে, এটা আর্টিলারি গান, সেটা গুলি ভরে ব্যবহার করা যায় না। একবার চেষ্টা করা হয়েছিল, আমাদের 4 জন সৈনিক নিহত হয়েছেন সেখানে, সেটা ফায়ার করতে গিয়ে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। এখনো সেইভাবে আমরা বলি ডিফেন্স বাজেট যেটা আছে সেটা যুক্তিযুক্ত, বাট সমস্যা কোথায়? আমাদের ডিফেন্স বাজেট যদি 10,000 কোটি টাকা হয়, তার মধ্যে মাত্র 2,000 কোটি টাকার জিনিস সত্যিকার অর্থে কেনা হয়, বাকি 8,000 কোটি টাকা বা 80% জিনিস রাজনৈতিক নেতারা চেটে পুঁতে যে শুধু তা খান তা না, ওনারা সেটা খান। একই সাথে আমাদের এই যে ইফতেখার, এবং এখানে এতগুলো শিশু মারা গেল, আমাদের এখানে এ পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে, সেগুলার প্রত্যেকটা রক্তের দায় তাদের হাতে। তারা সরকারকে তুষ্ট রাখবার জন্য, খুনি হাসিনাকে তুষ্ট রাখবার জন্য এই পারচেজ বা ডিফেন্স পারচেজের নামে এগুলা করে আসছেন। তো এই জায়গায় তার মানে দুর্ঘটনা যদি হয়, কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম, লোহা লক্কর হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম। কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম? দ্যাট ইজ আ কোশ্চেন। আপনি একজন সুপ্রশিক্ষিত, মনে রাখবেন বাংলাদেশের যেই পাইলট, তাদের ইতিহাস আপনি জানেন, প্যালেস্টাইনের যুদ্ধে, পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলটরাই, বাংলাদেশি পাইলট। বাংলাদেশি পাইলটদের মান অনেক উঁচুতে, বাট
সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কিসে? যেই প্লেন কোনো মতে উঠতে পারে। তারপরে ফিটনেস ইন্সপেকশন, যে জিনিসগুলোর প্রশ্ন ক্যাপ্টেন শাহনাজ রাখছে সেগুলা, কারণ তার আগে পর্যন্ত সে তার ট্রেনারের সাথে ফ্লাই করছে, তখন সব ঠিক ছিল। হঠাৎ করে সে যখন ফ্লাই করলো তখন টোটাল ফেইলিয়ার শাহনাজ যেটা বলতে এসেছে সেটা হচ্ছে, ধরেন প্লেনটা উঠতেছে আকাশে, হঠাৎ করে দেখা গেল সেই প্লেনের টোটাল পাওয়ার ফেইলিয়ার হয়ে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এখন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে হাইড্রোলিক যদি কাজ করে, আপনি সেখানে গ্লাইড করে অন্তত সেফ জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি কম হবে সেখানে প্লেনটাকে ক্র্যাশ ল্যান্ড করাইতে পারেন। হাইড্রোলিক কাজ করতেছে না, প্লেনের কমিউনিকেশন কাজ করতেছে না, নেভিগেশন সব জিরো। তার মানে সেই পাইলট তো ইচ্ছা থাকলেও যে প্লেনটাকে সে অন্য কোনো দিকে সরাই নিবে, একটা ঘন বসতি বাদে অন্য কোথাও ফেলবে, তার উপায় তার ছিল না। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে, আরো আগে তার রিজেক্ট করার কথা ছিল, রিজেক্ট করে নাই। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে যদি আমি কন্ট্রোল ফেরত পাই নাই, বিকজ সেটাকে টোটাল জ্যাম হয়ে গেছিল। এই জায়গায় আমি আসি, ভারত সংশ্লিষ্টটা সম্ভাবনা এখনো তদন্ত হবে, তদন্ত চলতেছে, এক্ষেত্রে আমি কিছু বলবো না। বাট একটা জিনিস, আপনারা সবাই রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেন, 5টা রাফাল ফেলে দিল পাকিস্তান, চাইনিজ যে প্ল্যাটফর্ম টেকনোলজি সেটা ব্যবহার করে। সেখানে কিন্তু এই জিনিসটা হয়েছিল যে ভারতের রাফাল সে কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে ঢুকতে পারে নাই, তার 400 কিলোমিটার দূরে থাকতেই পাকিস্তান সেগুলোকে ইলেকট্রনিক জ্যামিং করে পাখির মতন ফেলে দিছে। আপনি ভারতে বসে সুইচ টিপে আমাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারেন, সেই ক্যাপাসিটি আছে, ভারত করছে সেটা আমি বলতেছি না, বাট সেটা সম্ভাবনা আছে, সেই জিনিসটা আমি বলছি। কারণ এই ধরনের টোটাল ফেলিয়ার কেন হবে? তার মাত্র 15 মিনিট আগেই তো ফাইনাল ইন্সপেকশন 8 জন মিলে করছে, যাদের হাতে সেই অফিসার তার জীবনটা দিয়ে রাখছে যে ভাই তোমরা ইন্সপেকশন করে বলো ঠিক আছে আমি উঠতেছি, আমার সোলো ফ্লাইট সেটা, সেখানে এটা হলো। তো এই জায়গাগুলোতে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা তথ্যের ব্যর্থতা, সেটা আমরা অবশ্যই প্রশ্ন রাখবো। এখন একটা এক্সাম্পল দিই, গোয়েন্দা তথ্য ব্যর্থতা কেন বলবো? ইচ্ছা করে তো আমরা ব্যর্থ। এই যে কর্নেল মুস্তাফিজের কয়েকটা পোস্ট আপনি কয়েকদিন আগে দেখলেন, যেটা আমি মুস্তাফিজের সাথে আলাপ করতেছিলাম কিছুদিন আগে, তারপর মুস্তাফিজ পোস্ট দিল, বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে তো 4 জন ভারতের অফিসার যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ায়, এই বিমান উড়ানোর এটা পড়ায়, তারা সেখানে এখন পর্যন্ত আছে। আমি সেনা সদরকে জিজ্ঞাসা করলাম, সেনা সদর বলল হ্যাঁ আমরা চেষ্টা করতেছি তাদেরকে কি করা যায়। 1 বছর হয়ে গেল বিপ্লবের, তারা এত বছর ধরে এখানে আছে, ভারতীয় অফিসার, তারা আমাদের এখানে এবং তারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কোয়ালিফাইড ভারতীয় এয়ারফোর্সের অফিসার, তারা যে এখানে বসে আর কোনো ঘুটু পাকাইতেছে না, সেটা আপনারা বুঝতে পারতেছেন না? আপনাদের চিন্তা নেই কোনো কিছু? আপনাদেরকে এতবার বলবার পর আপনারা সেই কথা শুনতেছেন না? সো দিস ইজ সামথিং আমরা জেনে বুঝে কিন্তু এই ইন্ডিয়ার চরদেরকে, ভারতের একটা দেশপ্রেমিক ভারতীয় সেনা, সে কি করবে? সে কি আমাদের স্বার্থ দেখবে নাকি ভারতের স্বার্থ দেখবে? তাদের মধ্যে একজন যদি কোনোভাবে একটা সেন্সার, কারণ এমআইসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াইতেছে তাদের কিন্তু অ্যাক্সেস আছে, তাদের সুযোগ আছে আমাদের যে কোনো ইনস্টিটিউশনে যাওয়ার জন্য, আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিতে যাওয়ার জন্য। একটা মাছির থেকেও ছোট্ট একটা সেন্সর যদি কোথাও আমাদের প্রতিটা এয়ারক্রাফটে লাগায় দেয়, যেগুলো চিটাগংয়ে আছে, কক্সবাজারে আছে, ঢাকাতে আছে, সেই জায়গায় আপনি তখন পাখির মতো সেগুলাকে আকাশ থেকে ফেলে দিতে পারবেন। সেটা তো জাস্ট একটা কাগজের প্লেন হয়ে যাবে, কোনো কন্ট্রোল থাকবে না। তো আমি মনে করি এটা প্রশ্ন না, যে সন্দেহ না, আমাকে তারা বলুক, আমাদের গোয়েন্দা কর্তৃপক্ষ, আমাদের সেনা কর্তৃপক্ষ, আমাদের সরকার বলুক, কেন এখন পর্যন্ত জেনে বুঝে তারা ভারতীয় সামরিক বাহিনীর অফিসারদেরকে আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউশন গুলাতে রাখতেছে। ক্যাপ্টেন শাহনাজ শুরুতেই যে বক্তব্যটি দিয়েছিলেন, আমি মনে করি সরকারের উচিত, প্রথম কথা হচ্ছে এখানে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান আসামি করে মামলা করবেন। এই রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন, এটার
কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। কারণ ডক্টর ইউনূস তিনি তিনার মতো দেশ চালাচ্ছেন, আমি বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ, কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবর তাকে রাখতে হবে। তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন, একদিক ঠিক রাখবেন, আরেক দিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না। উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে ৭ জন বা ৮ জন এটার প্রিপারেশনের জন্য ৩ ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা ছিল, তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা, ফোন নাম্বারগুলো কোনটা ছিল, তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা। কারণ আমি সবকিছু চিন্তা করি প্রথম আলো দিয়ে। প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার, এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে যাচ্ছেন সেটা হবে কি না হবে, প্রথম আলো যদি বলে চায়, আমি চাই না। প্রথম আলো যদি বলে চাই না, আমি চাই। এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি। তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত।